আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ মিডিয়ামের রক্স অ্যান্ড মিনারেলস চ্যাপ্টারের বাকি অংশটুকু পড়ে নেব। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখেছিলে আমরা মিনারেলস অ্যান্ড ওরস নিয়ে কথা বলছিলাম, এবং আমি সেই ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমরা এই যে মিনারেলসগুলো আছে, যাদের ওরসগুলো আছে, তাদের নাম আমরা কিছুটা শিখেছিলাম। বাকিটুকু আজকে আমরা কিন্তু আরও বুঝে নেব। যেমন দেখো, আমি অলরেডি আমাদের সুবিধার্থে এখানে লিখে রেখেছি আয়রন। তার মূল ওর হচ্ছে হেমাটাইট। তার ফর্মুলাটা কি? Fe2O3, Fe2O3। এই যে আমি ফর্মুলাটা কেন লিখেছি, কারণ আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে যদি তোমরা পড়ে থাকো, 3rd চ্যাপ্টার, তাই না, কাশেশ্বরী ক্লাস 6D আমি তোমাদের পড়িয়েছিলাম, তো সেখানে ফর্মুলাটা আমরা বুঝেছিলাম। তো এই জন্য আমি আবার এখানে দেখাচ্ছি। অ্যালুমিনিয়ামকে বলা হয় হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড। হাইড্রেটেড কথাটা মানেই হচ্ছে অ্যালুমিনিয়ামের যে ওরটা, বক্সাইট, তাকে বলা হয় হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড। কেন হাইড্রেটেড বলা হয়? হাইড্রেটেড মানেই বুঝবে সবসময়, হাইড্রেটেড মানে হচ্ছে যেটাতে জল আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে কিন্তু H2O প্রেজেন্ট আছে স্ট্রাকচারটার মধ্যে। দেখো, এটা ফর্মুলা Al2O3.H2O মানে হচ্ছে বক্সাইডের এক একটা মলিকিউলের ভিতরে অ্যালুমিনিয়াম 2টো অ্যাটম আছে, অক্সিজেনের 3টে অ্যাটম আছে, আর জল আছে। ঠিক আছে। কপার হচ্ছে কপার গ্ল্যান্স পড়েছিলাম আমরা, সেটা হচ্ছে কিউপ্রাস সালফাইড। আসলে তার মধ্যে কপার সালফাইড দুটোই আছে। এইবার আমরা দেখি আয়রনের কিন্তু আরও, যদি তুমি জানতে চাও ওরসের নাম, সেগুলো হচ্ছে ম্যাগনেটাইট, হ্যাঁ, লিমোনাইট, এইগুলো। অ্যালুমিনিয়ামের আরেকটা যদি তুমি মানে ওরের নাম জানতে চাও, দ্যাট ইজ ক্রায়োলাইট। আর কপারের হচ্ছে ক্যালকোসাইট। ঠিক আছে, তাহলে এই নামগুলো তোমরা জেনে রাখতে পারো, এগুলো পরীক্ষায় আসবার বা মুখস্থ করবার জন্য নয়। লেটস স্টার্ট দ্য রিডিং অ্যাগেন। এবার আমরা পরের অংশটুকু রিডিং করবো। দেখো, একটা জিনিস, গিভেন বিলো আর দ্য পিকচার্স অফ 3 টাইপস অফ মেটালস অ্যান্ড দের ওরস। এই যে মেটালসগুলো, এগুলো কিন্তু আমরা দেখতে অভ্যস্ত, তাই না? কপার, তারপরে এটা হচ্ছে বক্সাইড থেকে অ্যালুমিনিয়ামের কড়াই বাড়িতে খুব দেখা যায়। লোহা কেমন কালো দেখতে, লোহারও জিনিস তোমরা দেখেছো অনেক। নোটিস হাউ দ্য এক্সট্র্যাক্টেড মেটাল লুকস ডিফারেন্ট ফ্রম দ্য ওর। এই যে মেটালটা তুমি এখান থেকে পেয়েছো, ওর দেখতে এরকম, যে পাথরের থেকে তুমি বের করেছো আয়রনটা, সেটা দেখতে এরকম, কিন্তু মেটালটা বের হওয়ার পর কি একই রকম দেখতে? তা কিন্তু না। দিস প্রুফ দ্যাট মেটাল এক্সট্রাকশন রিজাল্টস ইন আ কেমিক্যাল চেঞ্জ। এখান থেকেই বুঝতে পারছো যে মেটাল যখন আমরা বের করছি, এক্সট্রাকশন মানে বের করা, যখন ওর থেকে আমরা মেটালস বের করছি, তখন দিস ইজ আ কেমিক্যাল চেঞ্জ। তুমি চাইলেই আবার এই আয়রনের সঙ্গে আরও গুঁড়ো মিশিয়ে দিয়ে হেমাটাইট তৈরি করতে পারবে না। আমরা তাই শিখেছিলাম তো। কেমিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জের সম্বন্ধে আমি একটু বলে দিই। কেমিক্যাল চেঞ্জ অনেকেই মনে করে যে পুনরায় আগেকার অবস্থায় না ফিরতে পারলেই কিন্তু আমরা বলবো যে দ্যাট ইজ এ কেমিক্যাল চেঞ্জ। তাহলে তুমি বলো, একটা কাগজ তুমি কুটি কুটি করে ছিঁড়ে দিয়েছো, একেবারে একেবারে ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়েছো একটা সাধারণ কাগজকে, তুমি কি সেই কাগজ জোড়া লাগিয়ে আবার আগেকার মতন অবস্থায় নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে এটাকে কি তুমি কেমিক্যাল চেঞ্জ বলবে? না, এটা কিন্তু ফিজিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ আর ফিজিক্যাল চেঞ্জের মধ্যে বেসিক পার্থক্য একটাই, সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জে নতুন কোনো সাবস্টেন্স তৈরি হয়, আর ফিজিক্যাল চেঞ্জে হয় না। তাহলে এইখানে হ্যামেটাইট যখন ছিল, সেটা কিন্তু একটা পাথর ছিল, সেখান থেকে আমি কি পেয়েছি? মেটাল। সো নিউ থিং ইজ বিং ফর্মড। সো ইটস এ কেমিক্যাল চেঞ্জ। না অ্যালয়েজ, তুমি তো, আচ্ছা আমি এখানে বলে দিয়ে বক্সগুলো আছে, এখানে কিছুই না, তোমাকে আয়রন লিখতে হবে। হেমাটাইট থেকে আমি আয়রন পাই, বক্সাইড থেকে আমি কি পাই? অ্যালুমিনিয়াম। কপার গ্ল্যান্স থেকে কি পাই? কপার। ভেরি সিম্পল। এবার চলে আসবো আমরা অ্যালয়। হোয়াট ডু উই মিন বাই অ্যালয়? You must have seen a bell metal plate and a bell or statue made out of brass. Bell metal and brass are not pure metals. These are mixtures of metals called alloys. In history, you have learnt about bronze, which is a mixture of copper and tin. So, bronze কি দিয়ে তৈরি? Bronze is made up of copper and tin. তোমরা কিন্তু পেন্সিল ইউজ করবে, ওকে? Brass is made up of copper and zinc. তাহলে দুটো কম্পোজিশন অ্যালয়ের অলরেডি আমরা পেয়ে গেলাম। অ্যালয় কাকে বলে? অ্যালয় বলে কয়েকটা মেটালের মিশ্রণকে। কেন হঠাৎ করে আমি কেন মেটালসকে মিক্স করতে চাই? কেন আমি চাইছি যে মেটালসের সঙ্গে আমি অন্য কিছু মিক্স করব? তোমরা স্টেনলেস স্টিল দেখেছো সবাই? বাড়িতে স্টেনলেস স্টিলের বাসন আছে? লোহার পেরেক দেখেছো?
লোহার পেরেক যদি এমনি হাওয়ায় ফেলে রাখা হয় তাতে কিন্তু জং ধরে যায়, কিন্তু ভালো স্টেনলেস স্টিলের কড়াই বা চামচ মাছ যেগুলো ব্যবহার করে থাকেন বাড়িতে তোমাদের, বা আমরা ব্যবহার করি বাড়িতে, সেগুলোতে দেখবে কোনোদিন জং ধরে না। তাহলে স্টেনলেস স্টিল কিন্তু একটা অ্যালয়, জানো তো, ওটা কিন্তু একটা অ্যালয়। এই যে অ্যালয়, এই হচ্ছে আমরা নিজের সুবিধার্থে দেখে তৈরি করেছি, নিজের সুবিধার্থে তৈরি করেছি। কি সুবিধে? একটা মেটালের যে খামতিগুলো রয়েছে, যে যে প্রবলেমসগুলো রয়েছে, সেগুলোকে রিমুভ করার জন্য অ্যালয় ফর্ম করা হয়। দুটো অ্যালয় আমরা খুব শুনে থাকি, একটা হচ্ছে ব্রোঞ্জ আর একটা হচ্ছে ব্রাস। ঠিক আছে, ব্রাস এবং ব্রোঞ্জ এ দুটো কিন্তু আমাদের খুব পরিচিত জিনিস। কাঁসা, পিতল শুনেছো না? সেগুলো। কাঁসার বাসন তোমরা প্রত্যেকে দেখেছো, পিতলের মূর্তি হয়, পিতল কম দেখা যায় জেনারেলি। কাঁসার বাসন কিন্তু আমরা প্রত্যেকে, এখন তো কাঁসার গয়নাও আমরা পরি। ঠিক আছে, তো কাঁসার যে বাসনগুলো দেখবে পুজোর সময় সবাই বের করে, বা দুর্গা পুজোর সময় দেখবে মণ্ডপে রাখা থাকে, পিতলেরও বাসন হয়। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যালয়। এগুলো কিসের জন্য ইউজ করা হয়? যাতে কি কপার আসলে খুব ভঙ্গুর, খুব তাড়াতাড়ি ভেঙে যায়। কপার কিন্তু খুব নরম, ওটা দিয়ে বাসন তৈরি করা যাবে না। ওর সঙ্গে টিন বা জিঙ্ক মিশিয়ে দিলে কপারের বাসন তৈরি করা সহজ হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে। কপারের রঙটা তো খুব সুন্দর, তাই জন্য। আচ্ছা, নেক্সট লেটস কাম টু দ্য পয়েন্ট হেয়ার. Here are some words for you. You have to complete the following paragraphs by using these words properly. Word list has been given. Stronger weight decreases. See, iron and carbon are mixed to form steel. I told you steel is used to make utensils. Why do we make utensils not with iron? We also use the utensils made of iron, but they rust quickly. আমরা আয়রন দিয়েও কিন্তু বাসন বানাই, কিন্তু সেইগুলো কিন্তু জং ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এই জন্য আমরা স্টিল ব্যবহার করি। সো উই মেক স্টিল. If a bridge is built only out of iron, it would fall down due to weight of the vehicles. A bridge made of steel does not break down easily. Why? Because it will not rust, isn't it? It will not spoil itself in winter or during the seasons like rainy season. This proves that steel is dash than iron, stronger than iron. Steel is stronger than iron and can withstand a lot more weight. ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? স্টিল অনেক বেশি শক্তিশালী আর সহ্য করতে পারে। উইথস্ট্যান্ড করা মানে সহ্য করা। কি সহ্য করতে পারে? অনেক বেশি ওজন। ওয়েট মানে ওজন। I have got cold, sorry. Chromium is mixed with iron to form stainless steel. আয়রনের সঙ্গে ক্রোমিয়াম মেশালে স্টেনলেস স্টিল তৈরি হয়, স্টেনলেস স্টিলের বাসন হয়। অ্যান্ড আয়রন ডোর নকার গেটস রাস্টি। আয়রনের যদি তুমি একটা ডোর নকার তৈরি করো, ডোর নক করার জন্য দেখেছো একটা গোল এরকম জিনিস টাঙানো থাকে অনেক দরজায়, সেটা যদি তৈরি করো তাহলে সেটাতে জং ধরে যাবে। বাট আ স্টেনলেস স্টিল glass never rusts. Thus, if chromium is added to iron, iron's capacity to undergo chemical reaction decreases. তার মানে আমরা দেখলাম ক্রোমিয়াম যদি আয়রনের সঙ্গে মিশিয়ে দিই তাহলে আয়রন কিন্তু আর বায়ুতে উপস্থিত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করবে না, মিশবে না, মোট কথা। A metal or a non-metal. So here we have to learn why do we make alloys? Why do we make alloy? Okay. Now see, a metal or non-metal is mixed with another metal in a particular ratio. You cannot mix as you wish. তুমি যা মন চায় তার সঙ্গে যা মন চায় মিশিয়ে দিলে, যত খুশি মিশিয়ে দিলে তা চলবে না। To make an alloy we have to maintain a correct proportion. আমাদের এটা সঠিক অনুপাত বজায় রাখতে হবে। When the molten mixture cools down, an alloy is obtained. তাহলে কি করেছি? মেটালসগুলোকে একটা পার্টিকুলার রেশিওতে মিক্স করেছি, তারপরে মেল্ট করেছি, দেন উই হ্যাভ কুলড ইট ডাউন। Few other metal alloys that you may recognize are gold used in making jewelry. Gold কিন্তু পিওর গোল্ড আমরা ইউজ করি না জুয়েলারিতে। Why do you know that? 24 ক্যারেট সোনা কিন্তু ব্যবহার হয় না, 22 ক্যারেট ব্যবহার হয়। 24 ক্যারেট সোনা ব্যবহার হয় না কারণ সেটা হচ্ছে ভীষণ নরম, তাতেই গয়না হবে না, ভেঙে যাবে। কিন্তু 22 ক্যারেট সোনা, তাতে একটু খাদ মিশিয়ে দিলে খুব সুন্দর গয়না তৈরি হবে। আবার দেখবে হীরের গয়না যারা দেখেছো, বা হীরের গয়না মাকে বলবে খুঁজতে নেটে, হীরের গয়নাতে যে সোনাটা ব্যবহার করা হয় ওটা কিন্তু 22 ক্যারেটও না, তার চেয়েও কম। অনেক ক্ষেত্রে অনেকে ভাবে দাম কমানোর জন্য, কিছুটা তাই, আর কিছুটা হচ্ছে হীরেকে ধরে রাখার জন্য তো একটা মোল্ডিং দরকার, একটা স্ট্রেংথ দরকার মেটালের। সেই স্ট্রেংথ কম ক্যারেটের সোনা ভালো তৈরি করতে পারে। ক্যারেট কথাটা শুনে তুমি গাজর ভেবো না, ক্যারেট কিন্তু এখানে হচ্ছে
সোনার বিশুদ্ধতার একটা একক, হ্যাঁ। 24 ক্যারেট মানে খুবই সব থেকে বিশুদ্ধ, 22 মানে তার চেয়ে কম মানে 18, 16 এই ক্যারেটেরও সোনা পাওয়া যায়। আচ্ছা, এইবার দেখো তো এই জিনিসগুলো, আমি কালকে তোমাদের ভিডিও পাঠিয়েছিলাম গ্রুপে। দিজ আর ফসিলস, দেখছো এখানে কিন্তু মাছটা নেই। মাছটা কি আছে এখনো যে তুলে নেবে হাতে? নো, ফিশ ইজ নট দেয়ার। সি হিয়ার, হিয়ার দ্য স্নেলস শেল ইজ প্রেজেন্ট, না পাথরে আটকে আছে। First shows the shell of a sea snail. Second, remains of a fish. Third picture we see a snake's skeleton. মাংস বা যেগুলো মাছের গায়ে ছিল, স্নেলের মাংসের পোর্শন, স্নেকের মাংস যেগুলো মাংসপেশি, সেগুলো কিন্তু কিচ্ছু নেই, থাকবেও না বছরের পর বছর। এরা পাথরের মধ্যে ছিল। কি করে ছিল ম্যাম? ছিল না, এরা যে কোনো কারণে মাটির তলায় চাপা পড়েছে। সেই মাটি ক্রমশ মিলিয়ন্স অফ ইয়ার্স লেগেছে, তারা যুগে যুগে প্রচুর 100, 200, 300 বছর, তার চেয়েও বেশি টাইম ধরে তারা মাটির তলায় চাপা থেকেছে। সেই মাটি পাথরে পরিবর্তিত হয়ে গেছে। তাদের যে ছাপ আমরা পেয়েছি, কেন পাচ্ছি সেটা আমি তার জন্য কালকে ভিডিও পাঠিয়েছিলাম একটা, আমি একটু উল্লেখ করে দিই। তারা কি করে, তারা যে সাপ, ধরো একটা গোটা সাপ একটা পাথরের ভিতর চাপা পড়লো, একটা মাটির তলায় চাপা পড়লো, ক্রমশ যতদিন যাবে তার উপর আরও মাটি এসে বিভিন্ন প্রাকৃতিক কারণে জমা হবে। আচ্ছা, সাপের দেহের যে মাংসের পোর্শনগুলো সেগুলো সব গলে যেতে লাগলো, পচে যেতে লাগলো। হাড়, সেটাও কি আজীবন থেকে যাবে না, সেটাও কিন্তু ক্রমশ গলছে, কিন্তু ফাঁকা জায়গাটা কিন্তু রয়েই গেল। যেহেতু এখানে কিছু আটকে ছিল, মানে সাপের যে স্কেলিটন সেটা আটকে ছিল, সেই জায়গাটাতে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, সেটাতে তো মাটি ঢুকতে পারেনি। সেখানে কি হয়, সেখানে অন্য অন্য সব মিনারেলস জমা পড়ে, ঠিক আছে। এবং বিভিন্ন সায়েন্টিস্টরা যখন এগুলোকে কুড়িয়ে পায়, তখন দেখা যায় চারিপাশে মাটি, মাঝখানে একটু অন্য ম্যাটেরিয়াল। তাহলে সেই ম্যাটেরিয়ালটার ছাপটা কোনো প্রাণীর সঙ্গে মিলে যায়, তখন বোঝা যায় এটা একটা ফসিল। How did these come inside a rock? Millions of years ago, this snail, fish and snake were alive. Then one day they died. তারা মারা গেল। The remains of their bodies got buried under the earth or water and underwent a lot of change over time. তোমাদের কি চেঞ্জ গেছে সেটা কিন্তু বইতে বোঝানো নেই, আমি জিস্টে বলেছি, ঠিক আছে। কি হয়েছে, অনেক দিন ধরে তারা জলে বা পৃথিবীতে ভিতরের দিকে ঢুকে গেছে। মানে এটা যদি মাটি হয়, এর উপরে একটা প্রাণী পড়েছিল, যেমনি সে মরে গেল, সে তো আর নড়তে পারছে না, এখানেই থাকলো। এর উপরে ক্রমশ আরও মাটি জমছে, তাই না, সময়ের সঙ্গে সঙ্গে। আচ্ছা, দেন সেডিমেন্ট স্টার্টেড টু অ্যাকিউমুলেট। সেডিমেন্টস মানে আমি যেগুলো বলছি, and underwent a lot of change over time. At first the soft portions of the body rotted মানে পচে যাওয়া, অবশ্যই বডি নরম পোর্শনগুলো পচে যাবে। দেন সেডিমেন্ট স্টার্টেড টু অ্যাকিউমুলেট স্লোলি ওভার দ্য রেস্ট অফ দ্য বডি। আস্তে আস্তে কী হবে, বাকি যে পোর্শনটুকু বাকি আছে ওই জীবের, ওই অর্গানিজমের, তার উপরে আরও অন্য ম্যাটেরিয়ালস জমা হতে লাগবে। আফটার আন্ডারগোয়িং ডিফারেন্ট চেঞ্জেস, বিভিন্ন রকমের পরিবর্তন হতে হতে, under the earth over a period of millions of years, these remains got transformed into rocks. These rock-like remains of once living things are called fossils. এই যে পাথরের মতন দেখতে যে জিনিসগুলো আমরা পেলাম, যাতে প্রাণীদের অবশেষ রয়েছে, তাদের ছাপ রয়েছে, বা তাদের স্ট্রাকচারের পুরো প্যাটার্নটা রয়েছে, তারা কেমন দেখতে ছিল তার পুরো আকার রয়েছে, তাকে বলা হয় ফসিল। কিন্তু মনে রাখবে, তারা কিন্তু সবসময় ডেড অ্যানিমালসে তৈরি হয় না, কোনো কোনো সময় তাদের যে পায়ের ছাপ সেটাও থাকে। মনে আছে ট্রেস ফসিলস, এটাকে বলা হয় ট্রেস ফসিল, যেখানে পায়ের ছাপ বা হাতের ছাপ থাকে। দ্য ট্র্যাপড বডি অফ আ ডেড ইনসেক্ট ইনসাইড দ্য রেজিন অফ আ ট্রি ইজ অলসো কল্ড এ ফসিল। মনে রাখবে তাহলে, 3 ধরনের ফসিল জেনারেলি হয়। একটা হয় ট্রেস ফসিল, আর একটা ফসিলের নাম ঠিক আমার এই মুহূর্তেই মনে পড়ছে না, আমি তোমাদের লিখে পাঠাবো বা পরের ভিডিওতে আবার বলবো। আর একটা 3 ধরনের ফসিল হয়। একটা হয় কোনো জন্তু মাটির উপর দিয়ে হেঁটে গেছে, সেই ছাপটার উপর আবার সেডিমেন্ট পড়েছে, ছাপটা থেকেই গেছে, এটাকে বলা হয় ট্রেস ফসিল। আর একটা ফসিল হয় প্রাণীটার গোটা দেহ মাটির তলায় চাপা পড়েছে, সেটা সমুদ্রের তলায় আছে বা মাটির তলায় আছে,
ক্রমশ তার হাড় গোড় সব গুড়িয়ে মানে মিলিয়ে গেলেও ছাপটা রয়ে গেছে, গোটা বডি স্ট্রাকচারটা রয়ে গেছে। কি করে রয়ে গেছে? ছাপ হিসেবে। এটাও এক ধরনের ফসিল। আরেকটা হয় অ্যাম্বার, অর্থাৎ আগেকার যুগে একটা গাছ খুব পাওয়া যেত যার চ্যাটচ্যাটে একটা পদার্থ তার গা দিয়ে বেয়ে বেয়ে পড়তো, হ্যাঁ, সেটা মোমের মতন কিছুটা। সেই মোমের মতন জিনিসের তলায় কোনো পোকা মরে গেলে সেই পোকার উপরে ওই তরলটা গিয়ে পড়লে কি হতো, ওই পোকার উপরে তরলটা রয়েছে একটা ক্রিস্টাল ফর্ম হয়ে যেত, ক্রমশ ওই তরলটা জমাট বাঁধতো, পোকাটা কিন্তু ওই ক্রিস্টালের ভিতরে একদম ইনট্যাক্ট থেকে যেত, একদম ইনট্যাক্ট থেকে যেত। সেটাও কিন্তু একটা ফসিল। ঠিক আছে? The animals in the above pictures are no longer alive today. They have become extinct many years ago. But today's scientists are able to know about them by studying these fossils. এই ফসিলসগুলো দেখে আগেকার সাপের ব্যাপারে জানা যাবে, তখনকার যুগের মাছ কেমন ছিল তার ব্যাপারে জানা যাবে, ফুটপ্রিন্টস দেখে জানা যায় প্রাণীটা কত বড় ছিল। ঠিক আছে? এরমভাবে কিন্তু ফসিল দেখে আমরা অনেক ইনফরমেশন পেয়ে থাকি। এই দেখো, The body of a fish settles underwater, soft portion rots away, sediment start to gather on top of it. দেখছো উপরে আরো জিনিস জমছে, হিট আর প্রেশারের জন্য এটা ফসিল দিয়ে তৈরি হয়ে গেল। ঠিক আছে? আজকে এত দূরই। আমরা পরের দিন আরও পড়বো। সেটা হচ্ছে আমি যেটা তোমাদের আজকে বলতে চাইছিলাম, 3টে ফসিলের নাম। একটা আমার এখনই মাথায় আছে, ট্রেস ফসিল। আরও 2টো ফসিলের নাম আমরা বুঝবো। এখানে তো ছবি দেওয়া সম্ভব না, পারলে আমি ছবি প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারলে আনবো কালার ছবি, না পারলে তোমরাও একটু নেটে দেখবে বিভিন্ন ধরনের ফসিলের সম্বন্ধে। আর আমি কয়েকটা কোশ্চেন এখন ডিকটেট করবো এই চ্যাপ্টার থেকে। কেন ডিকটেট করছি, কেন লিখে দিচ্ছি না, তার কারণ হচ্ছে টু মেক ইউ অ্যাওয়্যার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো দ্য কোশ্চেন্স which may come from this portion which you must learn are, আমি এক এক করে বলছি, 5 মিনিট ধরে কোশ্চেন বলবো, তোমরা ধরে ধরে লিখবে। ঠিক আছে? What are igneous rocks? What are igneous rocks? How are they formed? একই সঙ্গে লিখবে। What are igneous rocks? How are they formed? What is the difference between lava and magma? Second question এটা। What is the difference between lava and magma? Third question, what is the difference, name few igneous rocks. Name few igneous rocks. Fourth question, why do we see holes on the surface of a pumice stone? Why do we see holes on the surface of a pumice stone? Next, where are sediments found? Where are sediments found? তারপরে কোশ্চেন, how are sedimentary rocks formed? Give some examples. একই সঙ্গে লিখবে এটা, হ্যাঁ। How are sedimentary rocks formed? Give some examples. Next question এ যাও, how are metamorphic rocks formed? How are metamorphic rocks formed? Give 2 examples of metamorphic rocks. তাছাড়াও তোমরা এরপরে কোশ্চেন লিখতে পারো, define 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 sedimentary rocks, metamorphic rocks, ডেফিনেশনটাও লার্ন করবে। What do you mean by minerals and ores? দুটো আলাদা ডেফিনেশন হবে, হ্যাঁ। What do you mean by minerals and ores? এগুলো তো লার্ন করতেই হয়, কোনটার কি ওর, তার কি কম্পোজিশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু লার্ন করতেই হবে, হ্যাঁ। তোমরা বলবে ম্যাম পরীক্ষাতে হবে না, নো, যদি পরীক্ষা বাই চান্স হয় আর যদি নাও হয়, নিজে জানার জন্য লার্ন করতে হবে। আর মনে রাখবি একটা জিনিস, যে
এগুলো কিন্তু অভ্যাস, জানো তো। আমরা মনে করছি পরীক্ষা হবে না, আমি মুখস্থ করে এখন থেকে কি করব। মুখস্থ করাটা একটা অভ্যাস। চাকু যেমন অনেকদিন ব্যবহার না করলে দেখবে জং ধরে যায়, ঠিক একইভাবে তুমি যদি নিজের ব্রেনটাকে মুখস্থ বিদ্যা থেকে অনেকদিন দূরে রাখো, তারপরে আর সহজে মুখস্থ হতে চাইবে না। নাও, একটা জিনিস এখানে লার্ন করার মতন আছে। নেম দ্য মেটালস প্রেজেন্ট ইন ব্রোঞ্জ, নেম দ্য মেটালস প্রেজেন্ট ইন ব্রাস। নেম দ্য মেটালস প্রেজেন্ট ইন ব্রোঞ্জ, নেম দ্য মেটালস প্রেজেন্ট ইন ব্রাস। What is an alloy? What is an alloy? What are fossils? How are they formed? What are fossils? How are they formed? ওকে, আজকে এত দূরই।